স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ আবারও বৈঠকে বসেছে বিএনপি। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে কমিশনের কাছে দেয়া আগের লিখিত প্রস্তাবগুলোতে অনড় ছিল বিএনপি। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশে জোরালো আপত্তি জানায় দলটি। গত ফেব্রুয়ারি থেকে 6টি সংস্কার কমিশনের 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করছেন জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ ভবন থেকে বৈঠকের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, জানাবেন যে বৈঠক আসলে কোন কোন বিষয়গুলো আলোচনার জন্য গুরুত্ব পাচ্ছে, সব মিলে কারা কারা অংশ নিয়েছেন, সব মিলিয়ে। সাথে আমি আছি সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে। আপনাকে যেটি প্রথমে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে ঠিক এখনই বৈঠকটি শুরু হয়েছে। নির্ধারিত সময় ছিল 11টাতেই বৈঠকটি শুরু হয়েছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের, সালাউদ্দিন আহমেদ সহ 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে। তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে বিচার বিভাগ সংস্কার গুরুত্বটি আজকে বেশি পাবে, পাশাপাশি যে বিষয়গুলোতে দ্বিমত রয়েছে সেই বিষয়গুলো আলোচনা হবে। আপনি জানেন সংস্কার প্রশ্নে 5 সংস্কার কমিশনের সুপারিশ মালা রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয় এবং তারা সেই সুপারিশ মালার ভিত্তিতে তাদের মতামত দেয় এবং যে বিষয়গুলোতে ভিন্ন মত বা আংশিক একমত রয়েছে সেই বিষয়গুলো নিয়েই মূলত ধারাবাহিকভাবে এই বৈঠক চলমান থাকবে এবং এর প্রেক্ষিতেই তৈরি হবে জাতীয় সনদ। তো সেই জায়গা থেকে বিএনপি লিখিতভাবে যে সুপারিশগুলো দিয়েছিল দলীয়ভাবে সেই এবং বৈঠকের মাধ্যমে তাদের সেই অবস্থানেই অনড় রয়েছেন এবং আপনি জানেন যে সংবিধান সংস্কারের কিছু বিষয় বা রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে দ্বিমত রয়েছে বিএনপির। বিএনপি চায় যে রাষ্ট্র সংস্কারে ইতিবাচক ভূমিকা রয়েছে বিএনপির, কিন্তু রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন বা সংবিধানের যে সংস্কারগুলো রয়েছে সেই কিছু বিষয়গুলোতে তাদের দ্বিমত রয়েছে। তো সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং আলোচনার মধ্যে যেটি প্রায়োরিটি রয়েছে বিচার বিভাগ সংস্কার আমরা শুনেছি, পাশাপাশি সংবিধানের যে বিষয়গুলো জটিলতা রয়েছে সেই বিষয়গুলো সমাধানের আলোচনা আজকে করা হবে এবং বৈঠক শেষে সাথেই আপনাকে আমরা পরবর্তীতে কি ধরনের সিদ্ধান্ত আসলো, কি ধরনের সংস্কার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন কি বলছে সবকিছু জানাতে পারবো। তো নিশ্চয়ই রোজ আপনি থাকুন, বৈঠক শেষে নিশ্চয়ই আপনার কাছে বিস্তারিত জানবো। কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। বিগত কয়েক দশক ধরে প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। ছোট্ট একটি দেশে অনেক রাজনৈতিক দল থাকার পরও এত নতুন দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান বলছে 2024 সালের 5 আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে প্রতি মাসে 3টিরও অধিক দলের জন্ম হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালের গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অন্তত 20টি দলের জন্ম হয়েছে। নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবচেয়ে বেশি আলোচনা থাকলেও নানামুখী সমালোচনায় আতুরঘরেই নিজেদের পথ চলাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে দলটি। অবশ্য দলীয় ফান্ড নিয়ে সমালোচনার মুখে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দল পরিচালনার অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে এনসিপি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে। এছাড়া যেসব দল আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে আছে সমতা পার্টি, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ, এনপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, জনতার পার্টি, বাংলাদেশ আম জনতার পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। রাজনীতির মাঠে একের পর এক নতুন দলের আগমনকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বলে মত দেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। 5 আগস্টের পর নতুন আমাদের রাজনৈতিক দল আসতে পারে। বহুদলীয় গণতন্ত্রের জন্য খুব জরুরি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল 13টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, রিপাবলিকান পার্টি, সর্বজন বিপ্লবী দল ও মৌলিক বাংলা।
তবে সুস্থ রাজনীতির স্বার্থে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ দেন তিনি। যেন তেন দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়, তাতে করে সেখানে টাকার এক ধরনের টাকার খেলা হবে, সেখানে অরাজকতা হবে। অসুস্থ লোকের নেতৃত্বে যদি রাজনীতি করার এরকম প্ল্যাটফর্ম তৈরি হয়, তবে সুস্থ রাজনীতির পথটা আর খোলা থাকবে না। 20 এপ্রিল নিবন্ধনের পূর্ব ঘোষিত শেষ দিন, যদিও নিবন্ধনের সময় আরও 3 মাস বাড়াতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদি দৃশ্যত মনে হয় যে তাদের রাজনীতিতে যথেষ্ট পরিমাণ ইফেক্ট রাখার ক্ষমতা আছে, ইম্প্যাক্ট রাখার তাদের ক্ষমতা আছে, আমি মনে করি সেক্ষেত্রে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য সময় বাড়ানো সঙ্গত। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 51। একাদশ জাতীয় নির্বাচনের আগে 76টি দল নিবন্ধনের জন্য আবেদন করে, আর পরে নির্বাচনে সে আবেদনের সংখ্যা দাঁড়ায় 93টিতে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে। গেল 18 ফেব্রুয়ারি গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 19 জনকে আজ হাজির করার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্য হাজির করা হয়েছে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীদের। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ইতিমধ্যে তো আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এর পরবর্তী কার্যক্রম কি জানাবেন? আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। যে নামগুলো আপনি বললেন সেই নামগুলোকে যদি আমি ক্যাটাগরিক্যালি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে এই 11 জন কিন্তু মন্ত্রী রয়েছেন, একজন প্রতিমন্ত্রী রয়েছেন, একজন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রয়েছেন, একজন এমপি রয়েছেন সোলাইমান সেলিম, 2 জন সেনা কর্মকর্তা রয়েছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন এবং এনটিএমসি এর যে সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এই 19 জনকে কিন্তু ইতিমধ্যে হাজির করা হয়েছে এবং তাদের গরাতখানায় রাখা হয়েছে। কিছুক্ষণ পরই তাদের কাঠগড়ায় তোলা হবে এবং কাঠগড়ায় তোলা হওয়ার পরই কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক প্যানেল, সেই বিচারিক প্যানেলে শুনানি শুরু হবে। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, 2 মাস পর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের আজকে হাজির করা হলো। 2 মাস আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 2 মাসের সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যে জুলাই আগস্ট গণহত্যার যে বিচারের যে অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময় দিয়েছিলেন এবং আজকে সেই তদন্ত প্রতিবেদন কোন পর্যায়ে রয়েছে সে পক্ষে প্রসিকিউশনের পক্ষ থেকে হয়তো তারা উপস্থাপন করবেন যে অগ্রগতি কতটুকু হয়েছে। যদি প্রশ্ন আসে যে তাদের বিরুদ্ধে অভিযোগটি কি, তাদের বিরুদ্ধে অভিযোগটি হচ্ছে জুলাই আগস্ট গণহত্যা যে সংগঠিত হয়েছে, সেই গণহত্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তারা নেতৃত্বের ভূমিকায় ছিলেন এবং তাদের নির্দেশনায় জুলাই আগস্টের গণহত্যা সংগঠিত হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের কাছে এই পর্যন্ত যে তথ্য প্রমাণ রয়েছে, তাদের প্রত্যেকেরই সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির যে অভিযোগ রয়েছে তার সবার সাথে রয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কোলাবরেটরের যে অভিযোগ, সহযোগী হিসেবেও তারা জুলাই আগস্ট গণহত্যা সংগঠনের পেছনে ভূমিকা পালন করেছেন। আপনার মাধ্যমে আরেকটি তথ্য দর্শকদের জানাতে চাই, গতকাল কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 12 জনের বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনটি করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে যেমনটি জানিয়েছে, আজকে শুনানি তো সেই তথ্যটি তারা আদালতের কাছে তুলে ধরবেন এবং এই রেড নোটিশে 12 জনের মধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এবং নতুন আরেকটি নাম যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম। এর আগে 10 জনের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাবির প্রেক্ষিতে যে রেড নোটিশ জারির আবেদনটি করা হয়েছিল তা কিন্তু চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছেন। যে আজকের শুনানির পরবর্তীতে কি কি হবে তা আপনার মাধ্যমে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টোরিতে সাথী আপনার কাছে। নিশু মিজান, আপনি থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। ধন্যবাদ। 6 দফা দাবিতে আজ সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হবে এই সমাবেশ। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। পালন করা হয় রাইজ ইন রেড কর্মসূচি। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল সহ বুধবার 6 দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।
শুরু হলো ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। সারা দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরবে ডিবিসি এক্সপ্রেস। সাধারণের কথা থেকে শুরু করে নীতি নির্ধারকদের মতামত সম্প্রচার হবে এই আয়োজনে। প্রথম দিনে আজ সারা দিন ডিবিসি এক্সপ্রেসে থাকছে দেশের উত্তর সীমান্তের জেলা পঞ্চগড়ে। আজ থেকে আবারও দেশের 64 জেলা নিয়ে শুরু হলো নাগরিক সমস্যা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন CSRM ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো এই পঞ্চগড় জেলা, তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের ভোগান্তি, জলদুর্ভোগ, এছাড়া প্রত্যাশা প্রাপ্তি সহ তাদের চাওয়া পাওয়া। এই জন্য আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা তেঁতুলিয়া উপজেলা। সেই তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা থেকে সাধারণ মানুষ যারা আছেন আমার সাথে যুক্ত আছেন, তারা বলবেন তাদের প্রত্যাশা, তাদের প্রাপ্তি বা তারা কি কি ভোগান্তিতে আছেন সেসব বিষয়ে। শুরুতে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। যেহেতু একটা আপনারা এখানে সবসময় বসবাস করেন, সেক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ সমস্যা আছে? আমরা যতটুকু জানি শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, মাদক সহ বিভিন্ন সমস্যা জর্জরিত আপনাদের এই তেঁতুলিয়া উপজেলা। আপনার কাছে কি মনে হয় কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। অনেক সমস্যার মধ্যে আমি যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, আমি পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা সহসভাপতি কাজী মকসুদুর রহমান, ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি তেঁতুলিয়াবাসীর পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে ডেজার বিরোধী আন্দোলন করে আসছি বাপা এবং স্থানীয় জনগণ সহ। এখানে যে ড্রিল ডেজার দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে ভূমির সাধারণ ভূমি থেকে প্রায় 150 থেকে 200 ফিট নিচে থেকে পাথর তুলে নিয়ে আসে। এর ফলে আশেপাশের প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, চা বাগানগুলো ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে। এর ফলে যে স্বাস্থ্য ঝুঁকিটা হবে ভবিষ্যতে এবং ভূমিকম্প হওয়ার যে সম্ভাবনা দেখা যাচ্ছে, আমরা তেঁতুলিয়াবাসী অচিরেই ডুবে যাব। এবং আমি জানি যে বাংলাদেশের শুরুটা যেমন তেঁতুলিয়া থেকে, ঠিক ধ্বংসটাও তেঁতুলিয়া থেকে শুরু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আর একটু জানতে চাই, পরিবেশ নিয়ে কথা বললেন, আপনার কাছে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? এখানে একাধিক বিষয়ই বলা যায়। তো প্রথম আমি বলতে চাই, এখানকার মানুষের প্রাণের দাবি ছিল যে আমাদের কোনো মেডিকেল কলেজ নেই। মেডিকেল কলেজ না থাকার কারণে এখানে MBBS ডাক্তারও থাকে না। চিন্তা করেন যে একটা হাসপাতাল যেখানে 10-15 জন মেডিকেল থাকার MBBS থাকার কথা, একজন ডাক্তারও থাকে না। আমরা এইভাবে চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত। ভারতীয় চিকিৎসা বিজনেস আমাদেরকে গ্রাস করছে এইভাবে। নিশ্চয়ই কোনো উপর মহলের কুচক্রে এরকম হচ্ছে। আরেকটা বিষয় না বললেই নয়, যেহেতু আমি ব্যক্তি উদ্যোগে পরিবেশের কাজ করি, না বললেই নয় যে আমাদের সম্ভাবনার চা বাগান ছিল। এই যে হু হু করে উষ্ণায়ন বাড়ছে, এই দিনে এই চা বাগানগুলোকেও ধ্বংস করা হলো অব্যবস্থাপনায়, সিন্ডিকেটে চায়ের মান নষ্ট করে দেওয়া হলো সিন্ডিকেট ফেলে ফেলে, এবং আমাদের চা বাগানগুলো এখন ভাঙা হচ্ছে। আমি বারবার বলেছি যে এই চা বাগানগুলোকে রক্ষা করুন, সবুজায়নে ভূমিকা রাখবে এই বাগানগুলো। কেউ শোনেনি। জলবায়ুর বিপর্যয় থেকে শুরু করে তেঁতুলিয়া, পঞ্চগড় অনেকভাবে অবহেলিত। আপনারা তুলে ধরুন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। যেটা আসলে আমরা যতটুকু জানি যে তেঁতুলিয়া প্রায় 95,000 মানুষ বসবাস করে। এখানে শুধুমাত্র যে পরিবেশগত নয়, শিক্ষা, স্বাস্থ্য, বেকার এবং কি মাদকের একটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি। যেহেতু সীমান্তবর্তী এলাকা, মাদকের আঁকড়ার একটা বিষয় প্রবণতা আছে। আপনার কাছে কি মনে হয় মাদকের বা স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এটা কেমন? ধন্যবাদ ডিবিসিকে এই ধরনের একটা আয়োজন করার জন্য। আসলে তেঁতুলিয়া একটা সর্বোত্তরের একটা উপজেলা। এখানে মানুষজন অনেক নিরীহ এবং এখানে শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসে নাই। আমরা এখান থেকে আমাদের ঢাকার প্রায় 500-550 কিলো দূরত্ব, কিন্তু এখান থেকে অনেক ছেলে মেয়ে মেধাবী রয়েছে, কিন্তু তারা আর্থিকভাবে বা দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা অকালে ঝরে যাচ্ছে, যার জন্য বাল্যবিয়ে হচ্ছে আমাদের এলাকায়। আমাদের এখানে হলো নারী নির্যাতনও হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত এখানে আরও সরকারি স্কুল, সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি এখানে পঞ্চগড়ে একটা স্থাপন করা উচিত। কারণ এখানকার মানুষ সেই ঢাকায় গিয়ে যে সেখানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় ভালো একটা কলেজে ভর্তি হবে, সেই ধরনের সামর্থ্য নাই। সেই ধরনের তাদের স্বপ্ন যদিও রয়েছে, কিন্তু সেই ধরনের বাস্তবায়ন করার সম্ভব হয় না। আর পাশাপাশি যে মাদক, আমাদের এখানে চতুর্দিকেই ভারত, তাই অবাধে এখানে মাদক আসে এবং অনেক চোরাচালানি হয়, যেগুলো আমরা মনে করি আমাদের হলো প্রশাসনের পক্ষ থেকে আরো জোরালো ভূমিকা নেওয়া উচিত। এবং আমরা জি আমি শেষ একটু ছোট করে আপনারা যদি বলতেন যে আর কি কি সমস্যা আছে আমাদের এই তেঁতুলিয়াতে। আগে আপনাদের ধন্যবাদ জানালে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের তেঁতুলিয়া বাংলাদেশের একবারে উত্তরের অঞ্চল। আমাদের এলাকায় বেকারত্বের ভার অনেক বেশি। জি আপনার কাছে একটু জানতে চাই আর কি সমস্যা আছে? এখানে সবচেয়ে ডিবিসিকে ধন্যবাদ। এখানে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি সেটা হলো স্বাস্থ্য খাত। আমাদের যে কোনো
মানে মেডিকেল ডাক্তার নাই, বিশেষ করে আমরা কোনো সমস্যা পড়লে আমরা ধন্যবাদ। শুনছিলেন সাধারণ মানুষের, এই তেঁতুলিয়া উপজেলায় যে সাধারণ মানুষের কত ধরনের ভোগান্তি আছে, জরাজীর্ণ জীবনযাপন, সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো এলাকায়, ভিন্ন কোনো ওয়ার্ডের সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন CSRM ডিবিসি এক্সপ্রেসের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সালে টিটু, তার কাছ থেকে জানবো বিস্তারিত। সালে, বিক্ষোভ সমাবেশে কি বলছেন দলটির নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। আপনার একটু অবগতর জন্য, দর্শকদের অবগতর জন্য আমি একটু জানাতে যাচ্ছি, 2023 সালের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি বর্জন করেছিল, কিন্তু বাংলা চরমনে অনুসারী বাংলাদেশ ইসলামী আন্দোলন কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তাদের দাবি হচ্ছে যে ওই সময় যে নির্বাচন হয়েছে সেটা একটা প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং তাদের যে এজেন্ট ছিল তাদের বের করে দেওয়া হয়েছে এবং প্রার্থীকে মারধর করা হয়েছে এবং ওই সময় তারা তাদের চিন্তা চেতনা যে ওই নির্বাচন সুষ্ঠু হলে সেখানে বিপুল ভোটে ফয়জুল করিম নির্বাচিত হতেন। তাই এই ব্যাপারে এখানে আছে আমাদের ইসলামী আন্দোলনের এক নেতা, তাদের আসলে কি দাবি আমি তার মুখ থেকে শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন যে 2023 সনের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। বরিশালবাসী সহ দেশবাসী জানতো যে বরিশালের মেয়র হবে মুফতি ফয়জুল করিম শাহীকে চরমনাই। তো মানুষের অধিক আগ্রহ নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু পলাতক খুনি হাসিনা, তার ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ রাষ্ট্র সমস্ত যন্ত্র ব্যবহার করে তার ফুফাতো ভাই খোকন আবদুল্লাহকে তারা বিজয় করেছে, বিষয় ঘোষণা করেছে, মুফতি ফয়জুল করিমকে হারিয়ে দিয়েছে। আমরা ইতিপূর্বে মামলা করিনি এই জন্য যে আমরা ন্যায় বিচার পাবো না, যেহেতু নির্বাচনে আমাদেরকে হারানো হয়েছে। এই ফ্যাসিস্টের কাছে যদি আমরা কোনো বিচার চাই, ন্যায় বিচার পাবো না। এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, ছাত্র জনতার সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের একটা সরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন, জনগণের সেবক হিসেবে কাজ করতেছেন। জনগণ প্রত্যাশা করে যে এই সরকার ন্যায্য বিচার করবে, আমরা বরিশালের মেয়র মুফতি ফয়জুল করিমকে পাবো। এই জন্য সাথে শুনছিলেন তারা আসলে চাচ্ছে যে ওই নির্বাচনে যে প্রহসনমূলক নির্বাচন হয়েছে তার জন্য তারা বর্তমান সরকারের কাছে একটা দাবি জানিয়েছেন, বিচারের দাবি জানিয়েছেন। সেই বিচারের মাধ্যমে তারা আশা করছেন যে ফয়জুল করিমের মেয়র হিসেবে মেয়র ঘোষণা করবেন বর্তমান সরকার এবং বিচার আদালত। সাথী, ধন্যবাদ টিটু। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আতঙ্কের কারণ হয়ে উঠেছে উল্টো পথে চলাচল করা 3 হুইলার। মহাসড়কে এই 3 চাকার যান নিষিদ্ধ হলেও চলছে দিনের পর দিন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হতাহতের ঘটনা ঘটলেও সচেতনতা নেই যাত্রীদের মধ্যেও। এদিকে মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধে তদারকির কথা বলছে হাইওয়ে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড চিটাগাং রোড, কাঁচপুর, মদনপুর পর্যন্ত সড়কের সোজা ও উল্টো পথে অবাধে চলাচল করছে নিষিদ্ধ ইজি বাইক। 4 লেনের মহাসড়কের সাইড লেন ছেড়ে দিতে হচ্ছে ইজি বাইক চালকদের জন্য। মোড়ে মোড়ে দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠানামা। ওই যে উইটাউন দিছে না, উইটাউন ঘুরতে ঘুরতে একদিন লাগবো। আপনার 30% মানুষ ঝুঁকি নিয়ে তো চলে। জীবনে ঝুঁকি আছে, আমরা তো মনে করি সাধারণ ভিতর থেকে এখানে স্ট্যান্ডে গাড়ি আবার ভিতরে ঢুকে দেখি আমরা। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। উল্টো পথে চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। হঠাৎ করে চিপার থেকে বাইরে যাওয়া, হাই রোডে আসা, এটা অতিরিক্ত সমস্যা। এটা দুর্ঘটনা 80% ওদের কারণে হয়। উল্টা পথে আসলে অনেক সময় দেখা গেছে দ্রুতগামী বাস ব্যালেন্স করতে পারে না, অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। এর জন্য আসলে সবার জন্য এটা ক্ষতির কারণ। তবে মহাসড়কে নিষিদ্ধ ইজি বাইক চলাচল বন্ধে তদারকি চালানোর দাবি হাইওয়ে পুলিশের। সম্মিলিত প্রয়াস ছাড়া, সম্মিলিত চেষ্টা ছাড়া এটা নির্মূল করা শুধু একা পুলিশের পক্ষে খুব কঠিন। তারপরে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যত নিয়মে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। পুলিশের একার পক্ষে পুরো সড়ক নিয়ন্ত্রণ সম্ভব নয়, যাত্রীদেরও বাড়াতে হবে সচেতনতা, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। সার প্রয়োগে ন্যানো প্রযুক্তি ব্যবহার কৃষিতে এনে দিতে পারে আমূল পরিবর্তন। যে জমিতে 4200 টাকার ইউরিয়া ব্যবহার করতে হয়, ন্যানো প্রযুক্তিতে তা নেমে আসবে 230 টাকায়। এই প্রযুক্তি এরই মধ্যে গবেষণা পর্যায়ে সফল হয়েছে। এখন প্রয়োজন সরকারের নীতি সহায়তা। আর তা মিললে কৃষি পণ্যের উৎপাদন খরচ কমে আসতে পারে 1/4 দেশে এখন প্রতি বছর ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি টন। বিপুল পরিমাণের এ খাদ্যশস্য উৎপাদনে কৃষি জমিতে প্রতি বছর ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার।
কিন্তু এই সারের মাত্রাতিরিক্ত ব্যবহার যেমন মাটির উর্বরতা কমায়, তেমনি প্রয়োজনের বেশি ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয়ও বাড়ে। এই সমস্যার সমাধান এনেছে ন্যানো প্রযুক্তি। বাংলাদেশে প্রথম ন্যানো টেকনোলজি বেসড ন্যানো ফার্টিলাইজারের উদ্ভাবন করি এবং সেটা আমরা প্যাটেন্ট জমা দিই গভর্নমেন্টকে। গভর্নমেন্ট 90 থেকে 96 টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় 4200 টাকা 1 বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে 230 টাকা। গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন। 7 বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভড। বোস্টনে কোলাবায়ো আর মিনেসোটাতে টেট্রাম্যাক্স এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে এবং তারা খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশের প্রযুক্তি ইউএসএতে নিয়ে যাওয়ার জন্য। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ন্যানো ফার্টিলাইজার। এটা হচ্ছে একাডেমিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপের একটা একটা পার্ট হিসেবে আমরা কাজ করছি, এবং ইন্ডাস্ট্রির পার্টে আমরা এটাকে আপস্কেলিং করব এবং তারা আমাদেরকে যত রকমের টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা প্রদান করবে। এটাকে আমরা কৃষকের পর্যায়ে নিতে চাই। উদ্যোক্তারা বলছেন, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সরকারের প্রত্যক্ষ সহায়তা। ডলার না, আমরা টাকায় কেনাকাটা করতে পারলাম এখানে সহজলভ্য হবে, এই কারণে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। এখন বার্ষিক 30,000 টন ইউরিয়ার চাহিদা মেটাতে এ খাতে ব্যয় হয় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। গবেষকদের দাবি, ন্যানো প্রযুক্তির ব্যবহার অনুমোদন দিলে ইউরিয়ার ব্যবহার নামিয়ে আনা সম্ভব 10,000 টনে। দেশে কৃষিজমির পরিমাণ দিন দিন কমছে, অন্যদিকে বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষিখাতে দ্রুত আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, 9 মাইল, শেরপুর, বগুড়া। ইস্টার সানডে উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবন্ধের ঘোষণা দিলেও তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে মস্কো, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার কুর্স্ক এবং বেলগোরদ অঞ্চলে এখনও লড়াই চলছে। সেসব এলাকায় রাশিয়া ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যদিও অন্য কিছু অঞ্চলে বন্ধ হয়েছে লড়াই। এর আগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 30 ঘন্টার জন্য যুদ্ধবন্ধের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা কার্যকর থাকবে মস্কোর স্থানীয় সময় রবিবার মধ্যরাত পর্যন্ত। এ সময় রুশ বাহিনীকে সকল ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কিয়েভ প্রস্তুত আছে বলেও জানান জেলেনস্কি। তবে রাশিয়া এখনও এই বিষয়ে কিছু জানায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি আখ্যা দিয়ে তার সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশ জুড়ে ফের বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে হয় এসব বিক্ষোভ। এ সময় যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং গাজা ও ইউক্রেন নীতির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। 50 অঙ্গরাজ্য, 50টি বিক্ষোভ, একটি আন্দোলন শিরোনামে দেশ জুড়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজক 50-51 নামে একটি সংগঠন। যুক্তরাষ্ট্র জুড়ে 400টিরও বেশি বিক্ষোভ আয়োজন করে সংগঠনটি। বিক্ষোভকারীরা শ্রমিকদের অবশ্যই ক্ষমতা থাকা উচিত, রাজতন্ত্র নয়, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন সহ নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান। অনেকে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগানও দেন। কারো কারো হাতে ছিল ইউক্রেনের পতাকাও। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটা ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় বিক্ষোভ কর্মসূচি। বনানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিব পারভেজ হত্যার ঘটনায় রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সভাপতি জনাব আবু হুরাইরা সহ আরো অনেকে উপস্থিত রয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন কি নৃশংস কায়দায় একটি স্বপ্নাতুর এক ছেলেকে, যে ছেলে অন্যায়ের বিপক্ষে সবসময় আপোষহীন ছিল, অন্যায়ের বিপক্ষে যে সবসময় রাজপথে তার ভূমিকা পালন করেছিল। আমরা যে সহযোদ্ধার কাঁধে কাঁধ মিলিয়ে বিগত অনেক দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সহযোদ্ধা বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলাম, রাজপথে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম,
সেই সহযোদ্ধাকে আমরা এত নির্মম কায়দায় হারাবো, সন্ত্রাসীরা তাকে সে ফেসিস্ট কায়দায় তাকে আবারও সেই নতুন বন্দোবস্তের এই যুগে সেই পুরনো রূপে হায়েনারা তাকে খুন করবে, এটা আমাদের কাছে খুব দুঃস্বপ্নের মতো লাগছে। এই দুঃস্বপ্নের ঘোর এখনো আমরা কাটিয়ে উঠতে পারছি না। এই পারভেজের মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এই মৃত্যু যেন একজন মায়ের বুক চিরে আসা কান্না, এই মৃত্যু যেন এক চুপ হয়ে যাওয়া বাবার পৃথিবীতে একজন সহযোদ্ধার হাহাকার, সহযোদ্ধার ভাঙা চিৎকার, শত সহস্র ছাত্র এবং আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের জন্য এক হাহাকার বলে আমরা মনে করছি। সহযোদ্ধা, প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আপনাদের মাঝে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। এই চাপ দাও, দ্রুত দ্রুত চাপ দাও, এই চাপ দাও, চাপ দাও, চাপ দাও। প্রাইভেট সবাই দাঁড়াইছ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এয়াইয়া, সিনিয়র যুগ্ম সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হুরায়রা এবং বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম বিন্দু সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অপর নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা নিদারুণ কষ্ট ও ক্ষোভের সাথে জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 223 বেচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।